পরমহংস চলে যাওয়ার পর অনিমেষ অসহায় হয়ে দাঁড়িয়েছিল। এই বাদুড়-ঝোলা বাস ট্রামে ওঠা তার পক্ষে সম্ভব নয়। টনটন করছে অপারেশনের জায়গাটা। এতদিন দিব্যি ছিল, কখনো কষ্ট হয়নি। আজ ট্রামে ওঠার চেষ্টা করতে গিয়ে আচমকা এই ব্যথাটা শুরু হয়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে থাকলে তবু সহ্য করা যায়, কিন্তু সামনে পা ফেললে মনে হচ্ছে চোখের সামনে লক্ষ আগুনের ফুলকি নাচছে। জোড়া হাড়টা কি খসে গেল? যাহ, যদি তা হতো তাহলে নিশ্চয়ই এতক্ষণ আর হুঁশ থাকতো না। সোজা হয়ে থাকলে ব্যথাটা সবসময় থাকছে না, মাঝে মাঝে থাই থেকে একটা ঘূর্ণির মতন পাক খেয়ে ছড়িয়ে পড়ছে। ডাক্তার বলেছিল 60 বছর বয়স অবধি কোনো অসুবিধা হবে না, তারপর ওখানে বাতের যন্ত্রণা হতে পারে। কিন্তু মাত্র 5 বছর বাদেই এইরকমটা হয়ে গেল। হয়তো পা বেকায়দায় পড়েছিল। অনিমেষ ঘামে ভিজে চোখ বন্ধ করলো। এই যদি শরীরের অবস্থা হয়, তাহলে সে জীবনে কোনো কিছুই আর করতে পারবে না। একটা অক্ষম পঙ্গু মানুষের পক্ষে কোনো স্বপ্ন দেখা বড় রকমের ভ্রান্তি। নিজের বিছানায় শুয়ে পড়তে অনিমেষ ব্যাকুল হয়ে উঠল। অথচ হেঁটে যে এখান থেকে হোস্টেলে ফিরে যাবে তা অসম্ভব। অনিমেষ দেখল দূরে একটা রিকশা দাঁড়িয়ে আছে, কিন্তু দুজন বৃদ্ধা রিকশাওয়ালার সঙ্গে দর কষাকষি করছেন। রিকশা করে হোস্টেলে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখান থেকে যা দূরত্ব, তাতে ওরা 1 টাকার কম নিশ্চয়ই নেবে না। অথচ পকেটে শুধু সেইটুকুই রয়েছে। কাছে পিঠে আর রিকশা নেই। অনিমেষ অপেক্ষা করছিল যদি ওই বৃদ্ধারা বিফল হয়ে রিকশাওয়ালাকে ছেড়ে দেয়, কিন্তু ওর নাকের ডগা দিয়েই রিকশাওয়ালা তাদের নিয়ে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে গেল। অনিমেষ যখন 7-5 ভাবছে তখন হাওয়া উঠল। এতক্ষণ লক্ষ্য করেনি কোন ফাঁকে আকাশে একটু একটু করে মেঘ জমেছিল। এখন সেগুলো ভরাট হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসে যাবে এই আশঙ্কায় রাস্তাঘাটের চেহারা পাল্টে যেতে লাগলো দ্রুত। বাস স্টপে যারা দাঁড়িয়ে ছিল তারা মরিয়া হয়ে এক একটা বাসে ওঠার চেষ্টা করছে। বৃষ্টি নামার আগেই সবাই বাড়ি ফিরতে চাইছে। অনিমেষ হাল ছেড়ে দিল। তার পক্ষে যখন কিছু করা অসম্ভব, তখন খামোখা চিন্তা করার অর্থ হয় না। আসুক বৃষ্টি, একসময় রাত আরো গভীর হলে নিশ্চয়ই ট্রাম খালি হবে, তখন কোনো রকমে উঠে পড়লেই হবে। হোস্টেলের গেট বন্ধ হয়ে গেলে সুপারিনটেনডেন্টকে সত্যি কথাটা বলে দিলেই হবে। তাতে তিনি যদি অসন্তুষ্ট হন তাহলে হবেন। পেছনে ফুটপাতের ওপর যে বইয়ের দোকানগুলো রয়েছে তার একটাই ভালো ছাউনি আছে। অনিমেষ চেষ্টা করলো সেই ছাউনির তলায় গিয়ে দাঁড়াতে। বৃষ্টি এলে নিশ্চয়ই হুটোপুটি শুরু হয়ে যাবে। ব্যথাটা এখন আর পাক দিয়ে উঠছে না, কিন্তু হাঁটা যাচ্ছে না কিছুতেই। অনিমেষ পাশ ফিরতেই মনে হলো একটা গাড়ি দ্রুত গতিতে ওর সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো। কেউ চেঁচামেচি করছে শুনে সে গাড়িটার দিকে তাকাতে অবাক হয়ে গেল। থম্বটো সেই রুমমেট ট্যাক্সির জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকে ডাকছে হাত নেড়ে। পেছন থেকে বোঝা যাচ্ছে থম্বটোর বন্ধু একা নেই। অনিমেষ এমন হকচকিয়ে গিয়েছিল যে প্রথমে সে ঠিক বুঝে উঠতে পারেনি কি করবে। বাস স্টপে দাঁড়ানো কয়েকজন ছুটে গেল ট্যাক্সিটার কাছে। থম্বটোর বন্ধু হাত নেড়ে তাদের না বলল। ও নিশ্চয়ই হোস্টেলে ফিরছে। অনিমেষের মনে হলো আকাশ থেকে যেন দেবদূত থম্বটোর বন্ধুর চেহারা নিয়ে এসেছে। এরকমটা ভাবাই যায় না। এক পা এগোতেই অনিমেষের থাই থেকে কোমর অবধি একটা আগুনের বল ছুটে গেল। প্রচণ্ড যন্ত্রণায় মুখ বিকৃত হয়ে গেল, চোখে জল এসে যাওয়ার উপক্রম। সে দেখল থম্বটোর বন্ধু ট্যাক্সির দরজা খুলে প্রায় দৌড়ে ওর কাছে চলে এলো। হোয়াট হ্যাপেন? এক হাত দিয়ে নিজের পা দেখালো অনিমেষ। আই ক্যান নট ওয়াক, অফুল পেন। থম্বটোর বন্ধু ডান হাতে অনিমেষের পিঠে একটা বেড় দিয়ে বলল, সাপোর্ট সাপোর্ট। ব্যথার পা মাটি থেকে সামান্য ওপরে রেখে থম্বটোর বন্ধুর কাঁধে ভর রেখে অনিমেষ অন্য পায়ে লাফাতে লাফাতে ট্যাক্সির দিকে এগোলো। অনিমেষ লক্ষ্য করলো এতে আর ব্যথাটা লাগছে না, শুধু থায়ের কাছটাই শিরশির করছে। হঠাৎ ওর খেয়াল হলো এই ছেলেটির সঙ্গে গতকাল রাত্রে থম্বটোর ঘরে তার প্রায় মারামারি হওয়ার উপক্রম হয়েছিল। ভারতীয়দের সম্পর্কে একটা হীন মন্তব্য এর মুখ থেকে বেরিয়েছিল। সেই মুহূর্তে এই ছেলেটিকে ওর খুব বাজে টাইপের মনে হয়েছিল।
কিন্তু এখন এইরকম পরিস্থিতিতে ও যেভাবে ট্যাক্সি থেকে নেমে এসে অযাচিতভাবে তাকে সাহায্য করছে, গতকালের ঘটনার পর গতকালের ঘটনার পর তা কি আশা করা যায়? মানুষের চরিত্র চট করে বোঝা মুশকিল। এই সত্য আরেকবার প্রমাণ হলো। হাঁটতে হাঁটতে অনিমেষ টের পেল থম্বটোর বন্ধুর শরীর থেকে অদ্ভুত নেশা ধরানো একটা অচেনা গন্ধ বের হচ্ছে। এরকম গন্ধ সচরাচর কোনো চেনা মানুষের শরীরে অনিমেষ পায়নি। ট্যাক্সিতে উঠে কোনো রকমে বসতে না বসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আচমকা গুলিবর্ষণ শুরু হলে যেমন বিশৃঙ্খল অবস্থা শুরু হয়ে যায়, তেমনি বাস স্টপে দাঁড়ানো মানুষেরা এলোমেলো দৌড়ে একটা ছাউনি খুঁজতে লাগলো। থম্বটোর বন্ধু দরজা বন্ধ করে সামনের সিটে গিয়ে বসতেই অনিমেষ ট্যাক্সির অন্য যাত্রীর দিকে তাকালো। পেছনের সিটের ওপাশে জানলা ঘেঁষে ভদ্রমহিলা বসে আছেন। এরকম আধুনিক বেশবাসের মহিলাদের উত্তর কলকাতায় দেখা যায় না। অনেক সময় ব্যয় করলে এইরকম প্রসাধন করা যায়। মাথার চুল কোমরের সামান্য নিচে, ফুলে ফেপে মেঘের মতন হয়ে রয়েছে। হাত কাটা জামা শঙ্খরঙা, বাহুকে এমন সুঠাম সৌন্দর্য দিয়েছে যে চোখ সরানো দায় হয়ে ওঠে। চোখাচোখি হতেই ওর রক্তাক্ত ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে চিকচিকে দাঁতের প্রান্ত দেখা গেল। অনিমেষ অনুমান করল মহিলা হাসছেন। থম্বটোর বন্ধু ড্রাইভারের পাশে বসে এদিকে শরীর ঘোরালো। এনি অ্যাক্সিডেন্ট? সব কথা সব জায়গায় বলতে ইচ্ছে করে না। অনিমেষ ঘাড় নাড়ল। হ্যাঁ, নো ব্লিডিং। আবার প্রশ্ন করে থম্বটোর বন্ধু উত্তর শুনে নিশ্চিন্ত হলো। বৃষ্টির মধ্যে ট্যাক্সিটা কিছু দূর যেতেই দাঁড়িয়ে গেল। সামনে জ্যাম, ঠাসাঠাসি হয়ে রয়েছে গাড়িগুলো। বৃষ্টির ছাড় থেকে রেহাই পাওয়ার জন্য অনিমেষ ওর দিকের জানলার কাছ তুলে দিতে খেয়াল করলো থম্বটোর বন্ধুর নামটাই তার জানা হয়নি, অথচ ওর ট্যাক্সিতে সে লিফট নিচ্ছে। থম্বটোর বন্ধু বিরক্ত গলায় বলল, ভেরি ব্যাড ট্রাফিক সিস্টেম, ভেরি ব্যাড। এই মুহূর্তে অনিমেষেরও সেটাই মনে হচ্ছে। যেরকম বৃষ্টি চলছে তাতে আর কিছুক্ষণ বাদেই ঠনঠনে কালীবাড়ির সামনে এক কোমর জল দাঁড়িয়ে যাবে। তখন হবে আর এক মুশকিল। ট্যাক্সিওয়ালা বেশ বৃদ্ধ, বোধহয় উত্তরপ্রদেশের লোক। তেমন জল জমে গেলে যদি যেতে রাজি না হয় তাহলেই সোনায় সোহাগা। এই সময় বেশ শব্দ করে কোথায় বাজ পড়তেই মহিলা আঁতকে উঠলেন। ও গড, আমার ভয় করছে। মুখ ফিরিয়ে অনিমেষ দেখল ভদ্রমহিলা সত্যিই ভয় পেয়েছেন। দুটো হাতে কান চাপা দিয়েছেন, চোখ আধ বোঝা। খুব সুন্দরী মেয়েদের ভয় পাওয়া চেহারাটা আদৌ সুন্দর হয় না এটা জানা ছিল না। থম্বটোর বন্ধু ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করল, হাউ ইজ ইউর পেন? না, এখন আর ব্যথাটা লাগছে না। হেলান দিয়ে বসতে পেরে শরীরে স্বস্তি ফিরে এসেছে। অনিমেষ ঘাড় নেড়ে হাসতেই ছেলেটা বলল, দেন মিট মাই ফ্রেন্ড শিলা সেন, ভেরি হোমলি, রিয়েল সুইট। এইভাবে কারোর সঙ্গে কখনো পরিচিত হয়নি অনিমেষ। মহিলার দিকে তাকিয়ে সে দুটো হাত জোর করল। আমার নাম অনিমেষ। সামান্য মাথা দুলিয়ে মহিলা অভিবাদন গ্রহণ করলেন। তারপর কপালে দুটো রেখা ফুটিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি অসুস্থ? অনিমেষ না বলতে গিয়েও পারল না। পায়ে একটু লেগেছে। পায়ে? কোথায়? মহিলা এতক্ষণে যেন সিরিয়াস হলেন। অনিমেষ প্যান্টের ওপর হাত দিয়ে জায়গাটা দেখালো। ওখানে? ওখানে আঘাত লাগলো কি করে? ওখানে তো কোনো জয়েন্ট নেই। লাগলো, লেগে গেল। অনিমেষ হাসল। হঠাৎ থম্বটোর বন্ধু বলে উঠল, আই ক্যান ফলো ইউ, ইংলিশ ইংলিশ প্লিজ। সঙ্গে সঙ্গে অদ্ভুত নেকি গলায় মহিলা বলে উঠল, ইস, সব যেন ওকে বুঝতে হবে। আমরা ভাই বাংলায় কথা বলবো না? কেলে ভূতটা ইংরেজিও ভালো জানে না। চমকে উঠল অনিমেষ। মহিলা একই ভাষায় কথা বলছেন। হয়তো এই মহিলার জন্য কাল রাত্রে থম্বটোর বন্ধু হইচই করছিল। এই মহিলাকেই সম্ভবত দারোয়ান রাত ৮টার পর আটকে দিয়েছিল। যার জন্য থম্বটোর বন্ধু অত আন্তরিকভাবে ক্ষিপ্ত হতে পারে তার মুখ থেকে এ ধরনের কথা কল্পনাও করা যায় না। তাহলে কি মহিলা শুধুমাত্র কোনো স্বার্থের জন্য এই বিদেশি আফ্রিকান ছেলেটির সঙ্গে মিশছেন? কি স্বার্থ হতে পারে সেটা?
হঠাৎ ওর খেয়াল হলো কলকাতা শহরটা একটা বিচিত্র জায়গা। কদিন আগে একটা কাগজে পড়েছিল এখানে কয়েক হাজার সুন্দরী কলগার্ল বাস করেন যাদের চেহারা এবং কথাবার্তা খুবই অভিজাত এবং চাক্ষুষ কিছু বোঝা সম্ভব নয়। ইনি কি সেই শ্রেণীর? না, তা হতেই পারে না। সেই বাল্যকাল থেকে জলপাইগুড়ির বেগুনটুলির পাশের গলিতে যাওয়া ইস্তক অনিমেষের একটা ধারণা বদ্ধমূল হয়েছিল, মেয়েরা অভাবের তাড়নায় পতিতাবৃত্তি গ্রহণ করে। সুস্থ স্বাভাবিক অবস্থায় কোনো মেয়ে ওই জীবনযাপন করতে কেন চাইবে? এই মহিলা যে পোশাক এবং প্রসাধন ব্যবহার করছেন তাতে দারিদ্র্যের কোনো চিহ্ন নেই। সেরকম মেয়ে হলে সুদূর আফ্রিকা থেকে এসে থম্বটর বন্ধু কেন ওকে বন্ধু বলে পরিচয় দেবে? মহিলা হাসলেন এবার। সত্যি সত্যি কি ভাবছেন? অনিমেষ ঘাড় নাড়ল। না, তেমন কিছু না। মহিলা বললেন, তাহলে কিছু তো একটা বটেই। আপনি কি ওর সঙ্গে একই হোস্টেলে থাকেন? মানে যে হোস্টেলে সব বাচ্চারা থাকে? থম্বটর বন্ধু এবারে অধীর গলায় চেঁচিয়ে উঠল, ইংলিশ ইংলিশ! শাট আপ! মহিলা ধমক দিলেন। গলার স্বর চড়াই উঠলে একটুও পেলবতা থাকে না অনিমেষ লক্ষ্য করল। ডোন্ট বিহেভ লাইক আ কিড! উচ্চারণে সামান্য জড়তা নেই এবং আশ্চর্য ব্যাপার, সাপের মাথায় ধুলো পড়ার মতন থম্বটর বন্ধু কেমন মিইয়ে গেল বকুনি শুনে। জুলুজুলু চোখে মহিলার দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করতে মহিলা স্তোক হাসি হাসলেন। ইউ নটি বয়! অনিমেষ দেখল থম্বটর বন্ধু তাতেই নিশ্চিন্ত হয়ে ঘুরে সোজা হয়ে বসে সামনের গাড়িগুলো লক্ষ্য করতে লাগলো এবার। মহিলা বললেন, এরা এমনিতে খুব রাফ হয়, কিন্তু ট্যাকেল করতে পারলে এদের মতন সহজ শিশু পৃথিবীতে আর নেই। হ্যাঁ, যা বলছিলাম, আপনাদের হোস্টেলের অমন নিয়ম কেন? অনিমেষ বলল, ওটা কলেজ স্টুডেন্টদের থাকার জায়গা, তাই কিছু কিছু নিয়ম করতেই হয়। আমরা যারা কলেজ ছাড়িয়ে গেছি তারাও নিয়মটাকে মানি। মহিলা জিজ্ঞাসা করলেন, আপনি কি কলেজে পড়েন না? এটা একরকম কলেজ বটে, আমি এমএ পড়ি। উমা, তাই নাকি? কি ভালো ছেলে গো, হোস্টেলে থাকো। তোমার বাড়ি কোথায় ভাই? জলপাইগুড়ির কাছে একটা চা বাগানে। চা বাগান? উমা, নিজেদের চা বাগান আছে? মহিলা দ্রুত অনিমেষের গা ঘেঁষে এসে বললেন, চা বাগান খুব সুন্দর জায়গা না? দার্জিলিংয়ে যেতে আমি দু চোখ ভরে দেখেছি। কেমন স্বপ্নের মতন দেখতে না? আমার খুব যেতে ইচ্ছে করে। অনিমেষ হকচকিয়ে গিয়েছিল মহিলার ভাবভঙ্গিতে। একটু ধাতস্থ হয়ে সে প্রতিবাদ করতে গেল যে তাদের নিজেদের কোনো চায়ের বাগান নেই। চায়ের বাগানের মালিকেরা প্রচুর টাকার মালিক। তার বাবা একটি ইউরোপীয় মালিকানায় পরিচালিত চা বাগানে চাকরি করেন মাত্র। কিন্তু এ কথাগুলো বলার আগেই থম্বটর বন্ধু চিৎকার করে উঠল সামনের সিট থেকে। চিৎকারের সঙ্গে সঙ্গে হয়ে গেল অভিনব দৃশ্য। থম্বটর বন্ধু তিরিং করে লাফিয়ে জুতো শুদ্ধ গাড়ির সিটের ওপর বসে বিশুদ্ধ মাতৃভাষায় অনর্গল কিছু বলে যেতে লাগলো, যার এক বর্ণও অনিমেষ বুঝতে পারছে না। উত্তেজিত এবং ভয় পাওয়া মুখ, দুটো আঙুল সামনের পা রাখার জায়গার দিকে উঁচিয়ে ধরেছে। বুড়ো ট্যাক্সি ড্রাইভার প্রথমে ঘাবড়ে গিয়েছিল কালো সাহেবের চালচলন দেখে, কিন্তু সিটের ওপর জুতো তুলে উঠে বসতে দেখে সে নিশ্চয়ই বিরক্ত হয়েছিল। কারণ সাহেবের উত্তেজনার কারণটা অনুসন্ধান করতে তাকে নিচের দিকে ঝুঁকে তাকাতে দেখা গেল। অনিমেষ উঠে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করতে গিয়ে থমকে গেল। এখন কোনো রকম নড়াচড়া আবার যন্ত্রণাটাকে ফিরিয়ে আনতে পারে। ভদ্রমহিলা ট্যাক্সির মধ্যে যতটা পারেন উঠে দাঁড়িয়ে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করছেন, কিন্তু কোনো হদিশ পাচ্ছেন না। ওইটুকু জায়গায় ভদ্রমহিলা দাঁড়াতে চেষ্টা করায় তার শরীরের অনেকটা অনিমেষের উপর চেপে গেছে। একজন রমণীর শরীর নয় শুধুমাত্র, প্রবল চাপের জন্যই অনিমেষের প্রাণ বেরোবার দায়। এতক্ষণে ড্রাইভার বস্তুটিকে আবিষ্কার করে ফেলেছে। একটি নধর কালো কুচকুচে আরশোলা হাতের মুঠোয় নিয়ে সে বিরক্তির সঙ্গে একবার সবাইকে দেখিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। যেন সোডার বোতল খুলে গেল হঠাৎ। মহিলা খিলখিল করে উন্মাদ ভঙ্গিতে হাসতে হাসতেই পিছনের সিটে লুটিয়ে পড়লেন। অনিমেষ দেখল ওর গায়ের আঁচল নিচে লুটিয়ে পড়েছে। বড় গলার কালো সিল্কের ব্লাউজ তার বিশাল বক্ষকে আবদ্ধ করতে পারছে না। অনিমেষ নিজের অজান্তেই সেদিকে তাকিয়েছিল। হাসতে হাসতেই সেটা লক্ষ্য করে
মহিলা অদ্ভুত ভঙ্গিতে অনিমেষকে টুসকে দিয়ে আঁচল ঠিক করে নিয়ে বলে উঠলেন, ওরে বাবা, কি বীরপুরুষ রে! একটা আরশোলা থেকে ভিমড়ি খাচ্ছেন, আর মুখে বড় বড় বাত। সিংহের দেশের লোক আমি, গরিলার দেশের লোক আমি। বাইরে ফুটপাতের পাশে পড়ে থাকা আরশোলাটার দিকে জুলু জুলু করে তাকিয়েছিল থম্বটোর বন্ধু। উত্তেজনাটা এখন থিতিয়েছে। তারপর পা দুটোর সন্তর্পণে নিচে নামিয়ে আরেকবার ভালো করে দেখে নিল জায়গাটা। দেখে পিছনের সিটের দিকে ফিরে মুক্তোর মতন দাঁত বের করে হাসল। আই ক্যান স্ট্যান্ড। খুব গর্বের কথা, আবার চেঁচিয়ে বলা হচ্ছে। মহিলা টিম্পনি কাটলেন। এতক্ষণে ট্যাক্সিটা আবার চলতে শুরু করেছে। সামনের জট খুলতেই গাড়িগুলো শামুকের মতন এগোচ্ছে। একটু বাদেই মনে হলো ওরা বিরাট নদীর মধ্যে এসে পড়েছে। ফুটপাত দেখা যাচ্ছে না, জলের ঢেউ দুপাশের দোকানগুলোর মধ্যে ঢুকে পড়ার উপক্রম। থম্বটোর বন্ধু সৌৎসাহে বলে উঠল, হাউ ফানি, উই আর সেইলিং। অনিমেষেরও মজা লাগছিল, কিন্তু সেই সঙ্গে একটা ভয়ও ছিল। যদি ইঞ্জিনে জল ঢুকে যায় তাহলে চিত্তির। এখানে জলবন্দী হয়ে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। ড্রাইভার সমানে নিজের মনে গালাগালি দিয়ে যাচ্ছে। একটু একটু করে জল ভেঙে গাড়ি এগোচ্ছে, যেন কতটা পথ আসা হলো। অদ্ভুত উত্তেজনার মধ্যে বিদ্যাসাগর কলেজ ছাড়িয়ে আসতেই সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এখন আর জল কিংবা জ্যাম নেই। ভেজা রাস্তা দিয়ে এগোতেই দেখা গেল সারবন্দি হয়ে ট্রাম দাঁড়িয়ে আছে। অনিমেষ বলল, খুব জোর বাঁচা গেল। মহিলা চোখ বড় করে বললেন, গাড়িটা আটকে থাকলে খারাপ লাগতো নাকি? বেশ তো আমরা অনেকক্ষণ গল্প করতে পারতাম। অনিমেষ এর উত্তরে ঠিক কি বলবে বুঝতে না পেরে হাসল। হাসি অনেক কিছুর উত্তর হতে পারে, যে যেমন বুঝে নেয়। বিবেকানন্দ রোডের কাছে গাড়িটা আসতেই মহিলা বললেন, কিন্তু আমি ভাবছি পায়ে যখন এত যন্ত্রণা, হাঁটা যাচ্ছে না, তখন একা একা হোস্টেলে থাকা যাবে কি করে? ওটা তো আর বাড়ি নয় যে কেউ সেবা শুশ্রূষা করবে। অনিমেষ বলল, না না, একটু শুয়ে থাকলেই সব ঠিক হয়ে যাবে। মহিলা বললেন, যদি না হয়, আমার ইচ্ছে করছে বাড়িতে নিয়ে যাই। কারো কষ্ট হচ্ছে ভাবলে এত খারাপ লাগে, মন কেমন হয়ে যায়। অনিমেষ লজ্জা পেল। আপনি কিছু ভাববেন না। মহিলা বললেন, ভাববো না কি কথা, আলাপ হলো আর ভাববো না? ঠিক আছে, কেমন থাকা হচ্ছে আমায় যদি জানিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিন্ত হই। আমার নম্বর হচ্ছে 35 4 0। মনে থাকবে? খুব সোজা। শুধু এক্সচেঞ্জ নম্বরটা মনে রাখলেই হলো। তারপর সব ফাঁকা। ইংরেজিতে বললাম না, সামনের দুটো কান এদিকে খাড়া হয়ে আছে। কথা বলতে বলতে গলার স্বর নিচে নেমে এলো। ফিসফিসে শোনালো, এত অল্প পরিচয় বলতে গেলে মাত্র কয়েক মিনিটের বলা যায়। কোনো মহিলা এরকম আন্তরিক ভঙ্গিতে আমন্ত্রণ জানাতে পারে? অনিমেষের মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ ওর মনে হলো তার নিজের মনে নিশ্চয়ই কু আছে। মহিলা তার আহত হওয়ার সংবাদ শুনে স্নেহপ্রবণ হয়ে তার সম্পর্কে খোঁজ খবর নিতে চাইতে পারেন। তাতে অস্বাভাবিক কি আছে? সে হয়তো মিছে এই ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখছে। হেদর আগের গলি দিয়ে ট্যাক্সিটাকে ঘোরাতে বললেন মহিলা। স্কটিসের পাশ দিয়ে ট্যাক্সি অনেকটা এগিয়ে একটা লাল রঙের বাড়ির সামনে থামতেই মহিলা একটু অপ্রসন্ন চোখে বৃষ্টির দিকে তাকালেন। এখন বৃষ্টির সেই তেজটা নেই, কিন্তু যেভাবে পড়ছে তাতে একটু হাঁটলেই ভিজে যাওয়া অসম্ভব নয়। এই বৃষ্টির মধ্যেই থম্বটোর বন্ধু লাফিয়ে নেমে পড়ল ট্যাক্সি থেকে। নেমে গাড়িটাকে পাক দিয়ে এপাশের দরজায় এসে সেটাকে খুলে ধরল। মে আই গো উইথ ইউ? মহিলা পুতুলের মতন ঘাড় নাড়লেন। নট টু নাইট ডার্লিং। তারপর অনিমেষের দিকে ফিরে বললেন, চলি ভাই, মনে থাকে যেন। কথা শেষ করেই উনি প্রায় দৌড়ে খোলা জায়গাটা পেরিয়ে লাল বাড়িটার ভেতরে ঢুকে গেলেন। অনিমেষ দেখল নামবার আগে মহিলা দ্রুত হাতে আঁচলটাকে ঘোমটার মতন আড়াল করে নিয়েছিলেন এবং চলে যাওয়ার সময় একবারও পিছন ফিরে তাকালেন না। বৃষ্টির জন্য রাস্তা ফাঁকা, রকগুলোতেও কেউ নেই। থম্বটোর বন্ধু অকপটে সেই চলে যাওয়া দেখল। বৃষ্টিতে ভিজে সে একসা হয়ে গেছে, সেদিকে একটুও খেয়াল নেই। তারপর শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেলে অনিমেষের পাশে উঠে বসল। সিট ভিজে যাচ্ছে বলে
ড্রাইভার বিরক্তি প্রকাশ করতেই সে ঘাড় নেড়ে হাউ হাউ করে নিজের ভাষায় কিছু বলে সোজা হয়ে হাসল। অনিমেষ ড্রাইভারকে কিছু মনে না করতে বলে হোস্টেলের ঠিকানাটা জানিয়ে দিতে আবার ট্যাক্সি চলা শুরু করলো। থম্বটোর বন্ধু অনিমেষের হাতের উপর হাত রেখে জিজ্ঞাসা করলো, "শি টকড অ্যাবাউট মি?" অনিমেষ বুঝল মহিলাকে জরিপ করার চেষ্টা করছে ছেলেটা। সে ঘাড় নেড়ে জানালো, "হ্যাঁ।" "টেল মি হোয়াট শি টোল্ড ইউ।" অনিমেষ খুব অস্বস্তিতে ওর দিকে তাকালো। মহিলার কথাবার্তা খুব স্বচ্ছন্দ ছিল না। বোঝাই যাচ্ছিল থম্বটোর বন্ধু সম্পর্কে মহিলার কিছুমাত্র আন্তরিক ধারণা নেই। কিন্তু ওসব কথা এই ছেলেটিকে কি করে বলা যায়? এর হাবভাবে মহিলাটির সম্পর্কে প্রচণ্ড আগ্রহ স্পষ্ট। এরকম চললে শেষ পর্যন্ত হয়তো চূড়ান্ত আঘাত পাবে ছেলেটি। অনিমেষের মনে হলো কথাটা থম্বটোকে খুলে বলা যায়। যদি কিছু সাবধানবাণী ওকে শুনতে হয় তাহলে থম্বটোর মুখ থেকে শোনাই ভালো। কিন্তু এখন একে কি বলা যায়? তীব্র চাহনি থেকে মুখ ফিরিয়ে নিয়ে অনিমেষ বলল, "She told me that you are a very good boy and all these praise you words." চোখ বন্ধ করলো থম্বটোর বন্ধু। তারপর খুব গাঢ় গলায় বলল, "I never loved woman before her. She is something." হোস্টেলের সামনে ট্যাক্সিটা দাঁড়াতে থম্বটোর বন্ধু ভাড়া মিটিয়ে দিল। প্রায় 15 টাকার মতন মিটারে উঠেছে। অনিমেষ দেখল ওর পার্সে থোকা থোকা নোট। চট করে অনুমান করা যায় না টাকার অঙ্কটা। এত টাকা কোনোদিন একসঙ্গে হাতে নিয়ে ধরেনি অনিমেষ। পার্সটা যেভাবে ছেলেটা হিপ পকেটে গুজে রাখলো তাতে বিন্দু মাত্র সতর্কতা নেই। ট্যাক্সি থেকে নামতে গিয়ে সমস্ত শরীর দুলে উঠল অনিমেষের। এতক্ষণ সে বসেছিল সেটা ছিল একরকম, ব্যথাটার কোনো অস্তিত্ব ছিল না। এখন মাটিতে পা দিয়ে শরীরের ভার রাখতেই মনে হলো থাই থেকে একটা আগুনের গোলা পাক খেয়ে কোমরে উঠে এলো। যন্ত্রণাটাকে দাঁতে চেপে সামলানো অনিমেষ। দু চোখে পলকেই জল এসে গেল। থম্বটোর বন্ধু সমস্ত ঘটনাটা চুপচাপ লক্ষ্য করছিল। এখন বৃষ্টি টুপটাপ পড়ছে। নিঃশব্দে এগিয়ে এসে অদ্ভুত কায়দায় ছেলেটা অনিমেষকে কাঁধে তুলে নিল। ব্যাপারটা এমন আকস্মিক এবং সহজ ভঙ্গিতে ঘটল যে অনিমেষ হতবুদ্ধি হয়ে গেল। খুব কায়দা করে ওকে ধরে ছেলেটি সিঁড়ি অবধি হেঁটে গেল। থম্বটোর বন্ধুটি মোটেই স্বাস্থ্যবান নয়, কিন্তু ওর গায়ে যে এত শক্তি আছে তা অনুমান করা যায় না। সাবধানে সিঁড়ির গোড়ায় ওকে নামিয়ে দিয়ে ছেলেটা জিজ্ঞাসা করল, "হোয়াটস ইউর রুম নাম্বার?" অনিমেষ জানাতেই সে দ্রুত উপরে উঠে গেল। রেলিং ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকলো অনিমেষ। হোস্টেলের গেটটা ভেজানো ছিল। থম্বটোর বন্ধু সেটাকে ঠেলে ঢুকেছে। বাঁ দিকে দারোয়ানের ঘর থেকে তুলসীদাসী রামায়ণের সুর ভেসে আসছে। এখন বোধহয় প্রায় 9টা বেজে গেছে। এতক্ষণ খেয়াল হয়নি। এবার অনিমেষের মনে হলো আবার কি ওকে হাসপাতালে গিয়ে 1 বছর বিছানায় শুয়ে থাকতে হবে? প্রচণ্ড আশঙ্কায় কাটা হয়ে দাঁড়িয়ে থাকলো অনিমেষ। এইভাবে পঙ্গুর মতন সমস্ত জীবন কাটানোর চাইতে মরে যাওয়া ঢের ভালো। সারা জীবন টিপ টিপ করে বেঁচে থাকার কোনো মানে হয় না। নানা রকম কণ্ঠস্বর ভেসে এলো ওপরে। অনিমেষ দেখল ত্রিদীপ আরও কয়েকজনকে নিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে আসছে। এক দৌড়ে কাছে এসে অনিমেষকে জিজ্ঞাসা করল ত্রিদীপ, "কি হয়েছে? শুনলাম খুব উন্ডেট হয়েছে?" অনিমেষ দেখল আরও কয়েকজন তাকে ঘিরে দাঁড়িয়েছে এবং প্রত্যেকের মুখে চোখে উদ্বেগ স্পষ্ট। অনিমেষ খুব অস্বস্তিতে পড়ল। এরকমটা হবে ভাবেনি সে। সিঁড়ির উপর দিয়ে থম্বটোর বন্ধু নির্লিপ্তের মতন দাঁড়িয়েছিল। চোখাচোখি হতে হাত নেড়ে চলে গেল নিজের ঘরের দিকে, যেন ওর কর্তব্য শেষ, এইরকম ভাব। অনিমেষ বলল, ট্রামে উঠতে হঠাৎ জখম পায়ে ব্যথা হলো। তারপর থেকে আর হাঁটতে পারছি না। এখন যন্ত্রণাটা না হাঁটলে হচ্ছে না। ত্রিদীপ ধমকে উঠল, "নিশ্চয়ই রানিং ট্রামে উঠছিলে?" অনিমেষ অস্বীকার করল না। "হ্যাঁ, বুঝতে পারছি না জোড়া হাড় ভাঙল কিনা।" ভিড়ের মধ্যে দুর্গাপদ এবং গোবিন্দকে দেখতে পেল অনিমেষ। গোবিন্দ ত্রিদীপকে বলল, "সিক রুমে নিতে হবে?" অনিমেষ বলল, "না না, সিক রুমে নিয়ে যাওয়ার দরকার নেই। তোমরা একটু হেল্প করো, নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি।"
ওরা কোনো কথা শুনল না। অনিমেষকে ধরাধরি করে মাথার উপর তুলে সন্তর্পণে ওরা ঘরে ফিরিয়ে আনলো। খাটে শুইয়ে দিয়ে ত্রিদীপ ভিড়টাকে সরালো। ঘরে শুধু গোবিন্দ আর দুর্গাপদ রয়ে গেল। ত্রিদীপ গোবিন্দকে ফিসফিসিয়ে কিছু বলতে সে ছুটে বেরিয়ে গেল। দুর্গাপদ জিজ্ঞাসা করলো, ব্যথাটা ঠিক কোথায় হচ্ছে? অনিমেষ হাত দিয়ে ঠাই দেখাতে ওরা মুখ চাওয়াচাওয়ি করলো। অনিমেষের মনে হলো এরা খুব ঘাবড়ে গেছে। ত্রিদীপ জিজ্ঞাসা করলো, জায়গাটা দেখেছো? ঘাড় নাড়ল অনিমেষ। তার নিজের পক্ষে প্যান্টের পা গুটিয়ে ঠাই দেখা সম্ভব নয়। আর নিশ্চয়ই জায়গাটার বাইরে কিছু হয়নি। রক্ত টক্ত বেরোবার প্রশ্ন উঠতে পারে না। ত্রিদীপ বলল, ইজি হয়ে শুয়ে থাকো, কোনো চিন্তা করো না, আমি দেখছি। দুর্গাপদ ওর শার্ট খুলে নিল। ঘামে গেঞ্জি সপ করছে। সেটাকে খুলে ফেলতে বেশ আরাম লাগলো। ত্রিদীপ প্যান্টের বোতামে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, আন্ডার প্যান্ট পরা আছে? প্রশ্নটা শুনে হেসে ফেলল অনিমেষ। কাল রাত্রে মদ্যপান করে এসে ত্রিদীপরা ওর ওপর যখন জুলুম করছিল, জোর করে উলঙ্গ করেছিল, তখন একথা একবারও চিন্তা করেনি। অথচ আজ খুব ভদ্রভাবে জেনে নিচ্ছে যাতে অনিমেষ লজ্জায় না পড়ে। ওকে হাসতে দেখে ত্রিদীপ জিজ্ঞাসা করলো, হাসির কি হলো? অনিমেষ বলল, কিছু না, আন্ডার প্যান্ট পরাই আছে। তোমরা আমাকে একটু ধরো, আমি নিজেই প্যান্ট চেঞ্জ করে নিচ্ছি। ওরা সে কথায় কান না দিয়ে প্যান্টটা সন্তর্পণে অনিমেষের শরীর থেকে এমনভাবে খুলে নিল যাতে ওর একটুও ব্যথা না লাগে। দুর্গাপদ অনিমেষের থায়ের উপর ঝুঁকে পড়ে ভালো করে দেখে বলল, কোথাও তো ফোলা দেখছি না, কিন্তু তোমার বুলেট মার্কের নিচে বেশ কিছুটা জায়গা লাল হয়ে আছে, বোধহয় ওইখানেই কিছু হয়েছে। ত্রিদীপ লাল জায়গাটায় হাত রেখে বলল, ওরে ফাদার, একদম ফার্নেস হয়ে রয়েছে, একদম নড়াচড়া করবে না, চুপ হয়ে শুয়ে থাকো। একটা পাতলা চাদর নিজের বিছানা থেকে তুলে এনে সে অনিমেষের কোমর অবধি ঢেকে দিল। একটু বাদেই গোবিন্দ ফিরে এলো। সঙ্গে হোস্টেলের ডাক্তার আর হোস্টেলের সুপার মিস্টার দত্ত। হোস্টেলের ডাক্তারকে সবাই আড়ালে ঘোড়ার ডাক্তার বলে। ওর চিকিৎসায় নাকি কখনো কোনো রুগী সারে না। সব রকম অসুখেই তিনি একই মিক্সচার আর ট্যাবলেট ঘুরিয়ে ফিরিয়ে দেন। এককালে ছেলেরা এই নিয়ে রাগারাগি করেছে, কোনো ফল হয়নি। উনি ছেলেদের কাছ থেকে কোনো ফি নেন না। হোস্টেলের সঙ্গে তার একটা মাসকাবারি ব্যবস্থা আছে। অথচ এই হোস্টেলের কোনো কারোর অসুখ হলে বাইরের কোনো ডাক্তারকে ডাকা যাবে না, যদি ইনি সুপারিশ না করেন। ডাক্তার সেন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কি হয়েছে? একটা কথা দুবার বলা তার অভ্যাস। কথা বলেন হড়বড়িয়ে। ত্রিদীপ বলল, ওর পায়ে খুব লেগেছে, ট্রামে উঠতে গিয়ে হাঁটতে পারছে না। লেগেছে মানে? ট্রাম থেকে পড়ে গিয়েছে? একটা চেয়ার বিছানার পাশে টেনে এনে বসলেন ডাক্তার সেন। ত্রিদীপ বলল, না, উঠতে গিয়ে। পেশেন্টকে বলতে দিন। ডাক্তার সেন বললেন। অনিমেষ যতটা পারে সংক্ষেপে আজকের ঘটনাটা বলতেই ডাক্তার বলে মিস্টার দত্তের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মশা মারতে কামান দাগা মশাই, এর জন্য আমাকে ডাকার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। সিম্পল ব্যাপার, শিরায় টান লেগেছে, ছেলে মানুষের কারবার। কথা শেষ করে উঠে দাঁড়ালেন ডক্টর সেন। অনিমেষ বন্ধুদের চোখে মুখের প্রতিক্রিয়া দেখে দ্রুত বলে ফেলল, আমার পায়ের ঠিক এই জায়গায় হাড় 5 বছর আগে ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল। অ্যাঁ? চমকে উঠলেন ডক্টর সেন। ওখানকার হাড়? হাউ? অ্যাক্সিডেন্ট। অনিমেষ মিস্টার দত্তের সামনে বুলেটের কথাটা বলতে চাইল না। আবার ধপ করে চেয়ারে বসে পড়ে অনিমেষের পা থেকে চাদর সরিয়ে ফেললেন ডক্টর সেন। পুরনো অপারেশনের জায়গাটা চোখে পড়তেই বিড়বিড় করে বললেন, মেজর অপারেশন হয়েছিল দেখছি। তারপর ধীরে ধীরে দুহাত দিয়ে অনিমেষের পা ধরে সেটাকে ভাঁজ করলেন। লাগছে? ফিলিং পেইন? না, হাঁটুর কাছে কোনো ব্যথা নেই, অনিমেষ জানালো। এবার থায়ের মাংস ঠুকে ঠুকে দেখলেন ডাক্তার সেন, আর সেই একই প্রশ্ন করে চললেন। কিন্তু অনিমেষ কোনো ব্যথা অনুভব করছিল না। পকেট থেকে রুমাল বার করে ডাক্তার সেন নাকের ডগা মুছে নিয়ে অন্য পকেট থেকে প্যাড বের করলেন। তারপর খসখস করে প্রেসক্রিপশন লিখে অনিমেষের হাতে দিয়ে উঠে দাঁড়ালেন। আজ রাত্রে খুব ব্যথা যদি হয় তবে অ্যানাসিন টাইপের কোনো ট্যাবলেট খেয়ে নিও, চলি।
আর দাঁড়ালেন না তিনি। মিস্টার দত্তের সঙ্গে হনহন করে বেরিয়ে গেলেন। অনিমেষের হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে ত্রিদীপ চেঁচিয়ে সবাইকে পড়ে শোনালো। অ্যাডভাইসড কনসাল্ট এনি অর্থোপেডিক ইমিডিয়েটলি। যাস শালা, এর জন্য তোকে ডাকবো কেন, ঘোড়ার ডাক্তার? গোবিন্দ খিচিয়ে উঠল। ঘোড়ার ডাক্তার হলে তবু কথা ছিল, এ বেটা নিশ্চয়ই কাকের চিকিৎসা করে, কারণ কাকেদের কখনো অসুখ করে না। দুর্গাপদ এগিয়ে এসে অনিমেষের বিছানায় বসল। তোমার কি এখনো কোনো অস্বস্তি হচ্ছে অনিমেষ? অনিমেষ বলল, আমি উঠে দাঁড়ালে বুঝতে পারবো। দুর্গাপদ বলল, তাহলে ওঠার দরকার নেই। স্বাভাবিক বুদ্ধিতে বলে, যদি কারো হাড় ভাঙে তবে তা সেট করা না পর্যন্ত যন্ত্রণা অসহ্য হয়। আমার মনে হচ্ছে তোমার পায়ের কোনো লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমার দাদার একবার হয়েছিল। ডাক্তার বলেছিলেন লিগামেন্ট ছিঁড়লে যেন কখনো মারিল না করা হয়, ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখাই যথেষ্ট। শ্রীদীপ বলল, কিন্তু ব্যান্ডেজটা করবে কোথায়? দুর্গাপদ এবার অনিমেষের পা নিয়ে পড়ল। মিনিট কয়েকের মধ্যে সে থায়ের নিচের দিকে হাঁটুর সামান্য উপরে একটা জায়গা আবিষ্কার করে ফেলল, যেখানে হাত দিলেই অনিমেষ চিৎকার করে উঠছে। জায়গাটায় কোনো শিরা নেই। চিৎকারের সময় অনিমেষের মুখ নীল হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করল সবাই। ত্রিদীপ চাপা গলায় বলল, সাধে কি আর ঘোড়ার ডাক্তার বলছি, খালি বাকতাল্লা। গোবিন্দ বলল, গরম সেক দিলে হয় না? দুর্গাপদ বলল, সেক দিলে খারাপ হবে না তো? গোবিন্দ বলল, বাড়িতে তো সবাইকে সেক দিতেই দেখেছি। দ্রুত ব্যবস্থা হয়ে গেল। কিচেন থেকে একটা ছোট্ট কয়লার উনুন নিয়ে আসা হলো। দুর্গাপদ যখন সেক দিচ্ছে তখন বেশ আরাম হচ্ছিল অনিমেষের। অনেকক্ষণ পরে স্বস্তি আসায় ওর দু চোখ বুঝে এলো এক সময়। দুর্গাপদ জিজ্ঞাসা করল, অনিমেষ তুমি খাবে না? এখন ঘুম ছাড়া আর কিছু ইচ্ছে করছে না অনিমেষের। সে চোখ বুজে মাথা নাড়ল, না খাবে না। দুর্গাপদ আর পিড়াপিড়ি করল না। তখন নিশ্চয়ই মধ্যরাত। অনিমেষের ঘুম ভেঙে গেল। হুঁশ ফিরতেই ওর মনে হলো পেটে ছুঁচো ডন মারছে। ধীরে ধীরে উঠে বসতেই সে অদ্ভুত দৃশ্য দেখতে পেল। ত্রিদীপের বিছানায় বসে গোবিন্দ আর দুর্গাপদ তাস খেলছে। পাশে মাটিতে রাখা কয়লার উনুনটা নিভে গেছে কখন। ত্রিদীপ তাতেই ভাঁজ করা কাপড়টা গরম করার চেষ্টা করে তার পায়ে সেঁক দিয়ে চলেছে। অনিমেষ এমন হতভম্ব হয়েছিল যে মুখ থেকে তার কথা সরল না। এই ছেলেগুলো তাকে সেবা করবার জন্য একটা রাত জেগে আছে, অথচ গতকাল এদেরই অন্যরকম চেহারা ছিল। মাতাল তিনটি যুবক অশ্লীলতার চূড়ান্ত করেছিল। ওকে জাগতে দেখে ত্রিদীপ সাগ্রহে জিজ্ঞাসা করল, কেমন আরাম পাচ্ছ? অনিমেষ থায়ের তলায় হাত দিয়ে আবিষ্কার করল সেই পিন ছোঁয়া যন্ত্রণা একদম নেই, শুধু জায়গাটা অসাড় হয়ে আছে। লজ্জিত গলায় অনিমেষ বলল, আমি ঠিক হয়ে গেছি, তোমাদের আর রাত জাগতে হবে না, এবার শুয়ে পড়ো। খেলা থামিয়ে গোবিন্দ বলল, আরে গুরু, রাত আর কোথায়, আর মাত্র 1 ঘন্টা, তারপরে ফুরুত করে আকাশ ফর্সা হয়ে যাবে। বাট তুমি ফিট তো? দুটো হাতে বিছানায় ভর দিয়ে অনিমেষ বলল, একবার উঠে দাঁড়াতে পারলে বুঝতে পারবো। সঙ্গে সঙ্গে হা হা করে উঠল ত্রিদীপ, না না, আজ রাতে উঠতে হবে না। দুর্গাপদ জিজ্ঞাসা করল, কেন, উঠে দেখো গড়বড় আছে কিনা। কাল সকালে দেখবে, উঠলে যদি ব্যথা লাগে তাহলে এখনই মন খারাপ হয়ে যাবে আমার। যতক্ষণ অনিমেষের ব্যথা না হচ্ছে ততক্ষণ মনে হবে ও সুস্থ হয়ে গেছে। ত্রিদীপ হাসল। দুর্গাপদ চাপা গলায় বলে উঠল, কবিরামাইরই 1 নম্বরের এসকেপিস্ট। খিদে পাচ্ছে খুব, কিন্তু ঘরে কিছু নেই যা খাওয়া যায়। ত্রিদীপের স্টকে অবশ্য বিস্কুট থাকে, ক্রিম দেওয়া বিস্কুট। হোস্টেলের ঠাকুরকে ডাকতে গেলে মারতে আসবে। অনিমেষ ত্রিদীপকে বলল, কয়েকটা বিস্কুট দাও তো খাবো। বিস্কুট? অবাক চোখে তাকালো ত্রিদীপ। এত রাতে বিস্কুট কেন? ওহো, তুমি তো রাত্রে কিছু খাওনি, যাস শালা। এক লাফে উঠে গিয়ে ত্রিদীপ তার সেলফ থেকে চোখ ও টিনটা বের করে ঢাকনা খুলল। তারপর হতাশভাবে মাথা নেড়ে বলল, ইস, বিকেলে কিনবো ভেবেছিলাম, একদম ভুলে গেছি। মাফ করো গুরু, একদম ইয়াদ ছিল না, 2-3টে ভাঙা পড়ে আছে। খাবার কিছু না পেয়ে অনিমেষ ভাবল, চোখ বন্ধ করে শুয়ে পড়লে নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে, ঘুমোলে খিদে লাগবে না। কিন্তু খিদে যখন প্রবল হয় তখন যে ঘুম আসতে চায় না।
সে এক গ্লাস জল চাইল। জল খেয়ে পেট ভরানো যাক। দুর্গাপদ বলল, খালি পেটে জল খাবে? তার চেয়ে একটু মাল দিয়ে জল খাও। ওতে প্রোটিন আছে, পেটও ভরবে, নার্ভ ঠিক থাকবে আর যন্ত্রণা দূর হবে। শ্রীদীপ সম্মতির ঘাড় নেড়ে লুকোনো জায়গা থেকে কালকের বোতলটা বের করে দ্রুত হাতে একটা গ্লাসে সামান্য ঢেলে জল মিশিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। আহ, দারুণ ফ্লেভার, খেয়ে নাও, অমৃত। অনিমেষ অবিশ্বাসের গলায় বলল, যা, খামোখা মদ খেতে যাব কেন? শ্রীদীপ বলল, মদ কথাটা খারাপ। টেক ইট অ্যাজ মেডিসিন, অ্যাজ হেলথ টনিক। শরীর সুস্থ করার জন্য খাওয়া। নাও, হাঁ করো, সেবা করতে দাও। প্রায় 5 বছর অনিমেষ কলকাতা শহরকে দেখেছে। যদিও যাতায়াতের চৌহদ্দিটা খুব সীমিত, তবু একটা ধারণা ওর মনে বদ্ধমূল হয়ে যাচ্ছে যে এখানকার মানুষ অত্যন্ত আত্মকেন্দ্রিক। ব্যক্তিগত প্রয়োজনের বাইরে আর কিছুতেই তাদের আগ্রহ নেই। আর আগ্রহ বলে যেটা মনে হয় সেটার জন্য যদি কিছু মূল্য দিতে হয়, তবে তারা সে ব্যাপারে নিজেদের জড়াবেই না। খুব সামান্য কারণে পথে ঘাটে ভিড় জমে যায়, কিন্তু যখনই জনতা বোঝে এরপর তারা জড়িয়ে যাবে, তখনই তারা সরে পড়তে আরম্ভ করে। নির্জন দুপুরে ত্রিদীপের আনা একটা পত্রিকা পড়ছিল অনিমেষ। কলকাতা শহরের বয়স বড়জোর 150 বছর। তার আগে ইতস্তত কিছু জায়গায় মানুষের বসতি ছিল। কলকাতার অরিজিনাল বাসিন্দা বলে কেউ নিজেদের দাবি করতে পারে না। 24 পরগনা, হাওড়া, হুগলি এবং বর্ধমানের কিছু বর্ধিষ্ণু পরিবার, যাদের অর্থ কৌলিন্য চাষের দৌলতে পরিচিত ছিল, তারাই ইংরেজদের সঙ্গে কর্মসূত্রে মিলিত হওয়ার জন্য কলকাতায় এসে বসতি স্থাপন করেন। প্রথম মহাযুদ্ধের পর কলকাতার চেহারা খুলল। তখন শ্যামবাজার থেকে বউবাজার অঞ্চলের বাসিন্দারাই ছিলেন শহরের মাতব্বর। ব্রাহ্মণদের তখনও কলকাতায় আগমন হয়নি ব্যাপক হারে। আসলে বাংলাদেশের বিভিন্ন গ্রামে যেসব তর্কালঙ্কার কিংবা ন্যায়রত্নরা ধর্মের দোহাই পেরে আধিপত্য করতেন, তাদের বংশধরেরা পড়েছিলেন বিপাকে। তাদের অহংকার সন্তানদের ইংরেজি শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আর অব্রাহ্মণেরা জীবিকার প্রয়োজনে দ্রুত ওই শিক্ষা গ্রহণ করে। রাজপুরুষের অনুগ্রহ না থাকলে কোনো ধর্মই আধিপত্য পায় না। ফলে সেই সব তর্কালঙ্করের সন্তানিতিরা ইংরেজি শিক্ষার দিকে যখন ঝুঁকলেন, তখন অন্যেরা অনেক এগিয়ে গেছে। বাঙালির চরিত্রে চাকরি করার যে প্রবণতা জন্ম নিল, তা তার রক্তে মিশে গেল। ধর্মের দোহাই দিয়ে যখন আর বাঁচা যায় না, তখন বাংলাদেশের দূর দূরান্ত থেকে শুরু হলো কলকাতা অভিযান। ঈশ্বরচন্দ্রকে তার বাবার হাত ধরে হেঁটে আসতে হয়েছিল কলকাতায় শুধু পয়সার অভাবে। কলকাতা হলো সরগরম। শ্যামবাজার থেকে বউবাজারকে বলা যায় ঘটি এলাকা। পূর্ববঙ্গের মানুষ তখনও কলকাতায় বিদেশি, এবং কালীঘাট বেহালার কিছু মানুষ অনেক আগে থেকেই রয়ে গেলেও তারা ঠিক এদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারলেন না। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে কলকাতার চেহারা রাতারাতি পাল্টে গেল। হু হু করে পূর্ববঙ্গ থেকে মানুষ আসছে। কলকাতা বেলুনের মতন ফুলে জায়গা করে নিচ্ছে। এই নেওয়া এখনো শেষ হয়নি। উত্তর কলকাতার মানুষ, যাদের আভিজাত্যের গর্ব ছিল আকাশ ছোঁয়া, তাদের কলসি গড়িয়ে গড়িয়ে তলানিতে ঠেকল। নতুন সম্প্রদায় জন্ম নিল দক্ষিণ কলকাতায়। পূর্ববঙ্গের ধনবান শিক্ষিত মানুষেরা এসে দেশের ওপরতলার চেয়ারগুলো দখল করে নিজেদের আলাদা গোত্রের বলে চিহ্নিত করে নিলেন। নতুন এক ধরনের অভিজাত সম্প্রদায় গড়ে উঠল, যাদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো যোগাযোগ থাকলো না। স্বাধীনতার পর কলকাতা অন্যরকম চেহারা নিল। বেলঘড়িয়া থেকে যে কলকাতার শুরু, তা থমকে দাঁড়াচ্ছে গড়িয়ায় গিয়ে। কিন্তু এই কলকাতার চেহারাটা কতগুলো খণ্ডে খণ্ডে ভাগ হয়ে গেল, যেটা আপাত দৃষ্টিতে বোঝা যাবে না। বেলঘড়িয়া দমদম এলাকার সঙ্গে টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়ার মানুষদের চরিত্রগত মিল বেশি, কারণ এই সব এলাকার মানুষ পূর্ববঙ্গ থেকে প্রায় নিঃস্ব হয়ে এসে কলোনি স্থাপন করেছিলেন। দেশ ত্যাগের নিষ্ঠুর অভিজ্ঞতা এদের জীবনযাত্রার ধরন পশ্চিমবঙ্গবাসীদের থেকে অনেক ধারালো করে দিয়েছে। অত্যন্ত পরিশ্রমী এবং জেদি হওয়ায় ক্রমশ এরা কলকাতার ওপর নিজেদের অধিকার কায়েম করেছেন। কিন্তু স্বাধীনতার পরের কলকাতা কোনো ভাবপ্রবণতার সঙ্গে জড়িত থাকলো না। উত্তরে চিৎপুরের গোড়া থেকে কাশীপুরের বিস্তৃত অঞ্চল অবাঙালি এলাকা হিসেবে চিহ্নিত হয়ে গেল।
বড়বাজারের সঙ্গে উত্তর ভারতের কোনো শহরের তেমন কোনো পার্থক্য নেই। বস্তুত কলকাতার বাঙালিরা বড়বাজারের কোনো কোনো এলাকাকে বিদেশ বলে মনে করেন। মারোয়াড়ি সম্প্রদায়ের এখানে একচ্ছত্র আধিপত্য। পূর্বে রাজাবাজার এলাকায় কয়েক হাজার অবাঙালি মুসলমানের বসবাস। ট্যাংরা চীনেপাড়া হিসেবে চিহ্নিত। ধর্মতলা এলাকায় বাঙালি পরিবার গোনাগুনতি। পাশেই পার্ক সার্কাস পর্যন্ত বিস্তৃত এলাকায় ইংরেজ শাসনের আর এক ফসল অ্যাংলো ইন্ডিয়ানদের নিজস্ব এলাকা। খিদিরপুর মমিনপুর এলাকায় অবাঙালি মুসলমানদের একচেটিয়া অধিকার। ক্রমশ রাসবিহারী এভিনিউ এবং তার সন্নিহিত এলাকা দক্ষিণ ভারতীয়দের জন্য নির্দিষ্ট হতে চলেছে। অর্থাৎ মূল কলকাতার যে এলাকা সেখানে বাঙালিরা খুবই সংখ্যালঘু। প্রবন্ধের শেষে লেখক তার বক্তব্য শেষ করেছেন এই বলে যে এই কসমোপলিটন শহর বিক্ষিপ্তভাবে কোনো ঘটনায় ফুঁসে উঠতে পারে, কিন্তু কখনোই একই ভাব প্রবণতায় আলোড়িত হতে পারে না। এখন ঘরে কেউ নেই। ত্রিদীপ কলেজে চলে গিয়েছে। কাল রাত থেকে জব্বর ঘুমিয়েছে অনিমেষ। ঘুম যখন ভাঙল তখন প্রায় 11টা। ওর যাতে অসুবিধে না হয় তাই ত্রিদীপ ঘরের জানলাগুলো বন্ধ করে দিয়ে গেছে। মাথার পাশে কিছু পত্রিকা আর একটা চিরকুট পেয়েছিল অনিমেষ। ঠাকুরকে বলে গেলাম খাবার ঘরে দিয়ে যাবে, আজ হাঁটার চেষ্টা করো না। হাঁটার কথাটা পড়তেই চলকে এলো চিন্তাটা। তার পা গতকাল দারুণ জখম হয়েছিল। হাঁটতে গেলে যন্ত্রণায় অস্থির হচ্ছিল সে। সারা রাত শুয়ে থাকায় সে কথাটা যেন সে ভুলেই গিয়েছিল। হাত দিয়ে শুয়ে শুয়ে পা টিপে দেখল অনিমেষ। না, কোথাও লাগছে না, কিন্তু মাটিতে পা পেতে দাঁড়ালেই ওটা মালুম হবে। যেন ব্যাপারটা ভোলার জন্যই সে বিছানা ছেড়ে উঠছিল না। 2-3টে পত্রিকা উল্টে পাল্টে সময় কাটাচ্ছিল। কিন্তু কতক্ষণ এভাবে পারা যায়? হাত মুখ ধোয়া দরকার, তাছাড়া বাথরুমে যাওয়ার বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। অনিমেষ আশা করছিল এখনই ঠাকুর খাবার নিয়ে আসবে। ঠাকুর এলে তার কাঁধে ভর দিয়ে ওসব সেরে নিতে বাথরুমে যেতে পারবে সে। কিন্তু ঠাকুরের জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না। অনিমেষ ঘরে একবার নজর বুলিয়ে নিল। না, একটা লাঠি জাতীয় কিছু নেই যেটায় ভর দিয়ে হাঁটা যায়। কপালে যা আছে তাই হবে এইরকম ভেবে অনিমেষ প্রথমে ভালো পাটা মাটিতে রাখল। তারপর সন্তর্পণে অন্য পা নামিয়ে ভালো পায়ে শরীরের ভর রেখে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। না, এখনো কোনো যন্ত্রণা ঝাঁপিয়ে পড়ছে না, কিন্তু যে কোনো মুহূর্তে সেটা দাঁত বসাবে। অনিমেষ কাটা হয়ে দাঁড়িয়ে থাকলো খানিক। এতক্ষণ যেটা সামান্য ছিল সোজা হয়ে দাঁড়াতেই সেটা প্রবল হলো। বাথরুমে যাওয়া অবশ্যই প্রয়োজন। বিপদটা ইচ্ছে করে ডেকে না এনে আরেকটু শুয়ে থেকে ঠাকুরের অপেক্ষা করা যদি যেত। দ্বিধায় ভয়ে ভয়ে সে জখম পা সামান্য বাড়িয়ে একটু একটু করে শরীরের ভার রাখতে লাগলো। না, ব্যথা লাগছে না। ধীরে ধীরে সমস্ত ভার ছেড়ে দিতে থায়ের কাছটায় সামান্য চিনচিন করতে লাগলো মাত্র। অনিমেষ এত অবাক হয়ে গিয়েছিল যে এই মুহূর্তে সে সব প্রাকৃতিক প্রয়োজনের কথা ভুলে গিয়ে নিজের পা দুটো লক্ষ্য করতে লাগলো। কি আশ্চর্য! কালকের যন্ত্রণাটা এখন বেমালুম হয়ে গেল। অনিমেষ দুরু দুরু বুকে পায়ের ওপর আবার চাপ রাখল। হয়তো দাঁড়িয়ে আছে বলে কিছু বোঝা যাচ্ছে না, হাঁটতে গেলেই টের পাওয়া যাবে। ঠিক এই সময় ঠাকুর হুড়মুড়িয়ে দরজা খুলে ঘরে ঢুকলো। এক হাতে খাবারের থালা, অন্য হাতে জলের গ্লাস। অনিমেষকে দাঁড়াতে দেখে সে অবাক হয়ে গেল যেন। ত্রিদীপবাবু কইল আপনি হাঁটিতে পারিবেন নাই, ঠ্যাং ভাঙি গেছে। ত্রিদীপ কি বুঝিয়েছে অনুমান করে নিয়ে অনিমেষ বলল, সবটা ভাঙিনি, তুমি খাবারটা টেবিলে রেখে এসে আমাকে একটু ধরবে। ঠাকুরের হাঁটাচলা সবসময় দ্রুত। মুহূর্তেই সে অনিমেষের কাঁধ জড়িয়ে ধরল। অনিমেষ হাঁসফাঁস করে উঠল। আরে এভাবে নয়, তুমি চুপচাপ দাঁড়াও, আমি তোমাকে ধরে হাঁটবো। কিন্তু সেটা ঠাকুরের পছন্দ নয়। সে জিজ্ঞাসা করল, হাঁটিবার কি কারণ? অনিমেষ বলল, বাথরুমে যাব। ঠাকুর হাসল। আপনার খাটিয়ার নিচে একটা পাত্র রাখি গেছে জমাদার, ওটার মধ্যে করে ফেলেন। খবরটা জানতো না অনিমেষ, কিন্তু ব্যবস্থাটা মনস্ফূত হলো না তার। সে একটু জোরেই আদেশ করল, যা বলছি তাই করো, তুমি বাথরুমের দিকে হাঁটো। ঠাকুরের শরীরে ভর রেখে কয়েক পা হাঁটতেই অনিমেষ আবিষ্কার করল কালকে সেই মারাত্মক ব্যথাটা মোটেই নেই।
থায়ের কাছে কোনো শিরা সামান্য চিনচিন করা ছাড়া কোনো অসুবিধেই হচ্ছে না। এটা কেমন করে সম্ভব মাথায় ঢুকছে না। কিন্তু অদ্ভুত একটা স্বস্তিতে মন এখন শান্ত হয়ে গেছে। আনন্দ যখন খুব প্রবল হয় তখন বিস্ফোরণে নয়, চুপচাপ সেটার অনুভবে বোধহয় পূর্ণতা পায়। অনিমেষ ঠাকুরকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে বারান্দায় বেরিয়ে এলো। চারপাশে এখন কড়া রোদ ছড়ানো। দু চোখ বন্ধ করে আলো সইয়ে নিল সে। ভর দুপুরে স্নান করে ভাত খেয়ে বেশ আরাম হলো। একটা সিগারেট পেলে বেশ ভালো হতো। অনিমেষ খোলা জানলার পাশে চেয়ার পেতে মৌজ করে বসেছিল। কাল যে দারুণ ভয় পেয়েছিল সেটা মিথ্যে হওয়ায় এখন খুব হালকা লাগছে। ট্রামে উঠতে গিয়ে এমন কিছু বেকায়দায় লাগেনি যে পায়ের জোড়াহাড় ফের ভাঙতে পারে, কিন্তু ব্যথা হওয়া মাত্র সে কথাটাই মনে এসে বদ্ধমূল হয়েছিল। এমনকি হোস্টেলের ডাক্তার পর্যন্ত স্পেশালিস্ট দেখিয়েছিলেন। এই জন্যই বোধহয় সবাই তাকে ঘোড়ার ডাক্তার বলে। অনিমেষ সিদ্ধান্তে এলো ওটা নিশ্চয়ই মাসেল পেন। শিরার টান ধরেছিল আচমকা। মানুষ কত সহজে ভয় পেয়ে যায়। আজ ক্লাস কামাই হলো। এত বেলা অবধি ঘুমিয়ে এখন আর একরকম আলস্য এসে গেছে। কালকের কথাগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলো অনিমেষ। বিমান ধরেই নিয়েছে সে ছাত্র ফেডারেশন করবে। এ কথা ঠিক, সে ছাত্র ফেডারেশনকে সমর্থন করে এই কারণে যে কংগ্রেসকে সমর্থন করার কোনো যুক্তি তার কাছে নেই। কিন্তু তাই বলে যেভাবে বিমান তাকে সবার কাছে উপস্থিত করলো সেটা কখনোই শোভন নয়। নাকি তাকে সামনে খাড়া করে বিমানরা একটু যুদ্ধে এগিয়ে গেল। সুভাষদার সঙ্গে কাল যদি অমন করে দেখা না হয়ে যেত তাহলে এসব ঘটনা ঘটতো না। অনিমেষের মনে পড়ল সুভাষদা বলেছিলেন যাওয়ার আগে সন্ধ্যাবেলা তার সঙ্গে দেখা করে যাবেন হোস্টেলে এসে। কিন্তু সুভাষদা আসেনি। হয়তো বৃষ্টির জন্য সেটা সম্ভব হয়নি। বিমানদের চেয়ে সুভাষদাকে তার অনেক গভীর এবং কাছের মানুষ বলে মনে হচ্ছে। অথচ ওরা দুজনেই এক দলের সক্রিয় কর্মী। ছাত্র ইউনিয়নের কথা ভাবতেই শচীনের কথাগুলো মনে পড়ল। কংগ্রেসের সমর্থনে এবং কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে শচীন যাই বলুক, নিশ্চয়ই তার পাল্টা বক্তব্য রাখা যেতে পারে। কিন্তু শচীনের কথাগুলো আরো ভালো করে শোনা দরকার। শচীনের কথা মনে হতেই চট করে নীলার মুখ ভেসে এলো। নীলা একা পায়চারি করতে ওদের ফেলে রেখে বেরিয়ে গিয়েছিল। কথাটা ভাবতেই অনিমেষ সোজা হয়ে বসলো। আজ নীলা তাকে বাস স্টপে অপেক্ষা করতে বলেছিল। কথাটা স্মরণেই ছিল না তার। এখনো সেখানে যাওয়ার যথেষ্ট সময় আছে। কিন্তু অনিমেষ আবিষ্কার করলো বেরোতে একদম ইচ্ছে করছে না। আলসেমি এমন পেয়ে বসেছে যে ইচ্ছে করছে আবার শুয়ে পড়ে। নীলা নিশ্চয়ই বাস স্টপে অনেকক্ষণ অপেক্ষা করবে এবং অনিমেষ না গেলে বিরক্ত হওয়া খুব স্বাভাবিক। কেউ আসবে বলে না এলে মেজাজ ঠিক থাকে না। আজ পর্যন্ত কোনো মেয়ে কোথাও ওর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকেনি। এবং যে মেয়ে সোজাসুজি কথা বলে সে দাঁড়িয়ে থাকবে ভাবলেই এক ধরনের বুক ভরা আনন্দ হয়। তবু অনিমেষ দোনমনা করতে লাগলো। একথা ঠিক, তার পায়ের দোহাই দিয়ে সে নীলার রাগ কমাতে পারবে। ঘরের মধ্যে চলাফেরা করতে লাগছে না বটে, কিন্তু রাস্তায় বের হয়ে ট্রামে বাসে চড়তে গেলে যদি আবার কালকের মতন যন্ত্রণা শুরু হয়ে যায়, সবাই বলবে তার আজকের দিনটা অন্তত রেস্ট নেওয়া উচিত, এবং সে তাই করছে। অনিমেষ এত সব যুক্তি খাড়া করেও ঠিক স্বস্তি পাচ্ছিল না। আরও কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়বে বলে অনিমেষ যখন উঠে দাঁড়িয়েছে তখন দরজায় শব্দ হলো। আস্তে আস্তে জায়গাটা পেরিয়ে গিয়ে দরজা খুলতেই দারোয়ানকে দেখতে পেল সে। তার শরীরের দিকে দ্রুত একবার নজর বুলিয়ে নিয়ে দারোয়ান জিজ্ঞাসা করল, শরীর ঠিক আছে বাবু? তার শরীর খারাপ হয়েছিল বলে সবাই খবর নিতে আসতে দেখে অনিমেষের ভালো লাগলো। এখনো ঠিক, তবে কালকের চেয়ে ভালো। আপনি কেটে যেতে পারবেন? কেন? একজন মেয়ে ছেলে আপনার খবর নিতে এসেছে। মেয়ে ছেলে? অনিমেষ হকচকিয়ে গেল। মেয়ে ছেলে মানে নিশ্চয়ই নীলা। কিন্তু ও খবর পেল কি করে? ৩টে বাজতে তো এখনো কিছু দেরি আছে। ওর পরিচিত এই হোস্টেলের কোনো ছেলেকে নীলা চেনে না যে তার মুখে খবর পেয়ে দেখতে আসবে। নাকি মেয়েদের সেন্সিটিভনেস এত বেশি যে ঠিক মনে মনে জেনে যায় কি হয়েছে। মেয়েরা যাদের ভালোবাসে তাদের সম্পর্কে তারা নাকি এইরকম অনুভব করতে পারে। কিন্তু নীলার সঙ্গে তো আর সেরকম সম্পর্ক নয়।
অনিমেষ দারোয়ানকে বলল, তুমি আমার সঙ্গে চলো, সিঁড়ি ভেঙে নামতে সাহায্য লাগতে পারে। ধীরে ধীরে নিচে নেমে এলো অনিমেষ। দারোয়ানের সাহায্য লাগলো না, কিন্তু নিচে নামার পর থাই টনটন করতে লাগলো। অনিমেষ আশঙ্কা করেছিল এই বুঝি আবার যন্ত্রণাটা শুরু হয়। সিঁড়ির মুখে একটু সময় নিল সে। ওপর থেকে নিচে নামার চেয়ে নিচ থেকে ওপরে ওঠায় কষ্ট বেশি হবে। এই হোস্টেলের খুব কড়া নিয়ম, কোনো মেয়েকে কারো ঘরে গিয়ে দেখা করতে দেওয়া হবে না। এমনকি তিনি যদি কোনো আবাসিকের মা হন তবুও নয়। নিয়মটা হয়তো ভালো, কিন্তু বিশেষ ক্ষেত্রে ছাড় হওয়া উচিত। এই মুহূর্তে অনিমেষ অনুভব করলো। পরক্ষণেই থম্বটোর বন্ধুর কথা মনে পড়ায় হেসে ফেলল সে। তারপর আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। আধ ভেজানো গেটের সামনে কেউ নেই। মেঘের ছায়ামাখা রোদ সেখানে নেতিয়ে আছে। এই ভর দুপুরে কলকাতা ভীষণ নির্জন হয়ে যায়, কেমন ভার হয়ে থাকে চারধার। অনিমেষ দারোয়ানের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই সে গেস্ট রুমটা দেখিয়ে দিল। কয়েক পা এগিয়ে ডান দিকে ঘুরতেই গেস্ট রুমের খোলা দরজা দিয়ে যাকে অনিমেষ দেখতে পেল, ক্ষীণতম কল্পনাতেও তাকে আশা করেনি সে। হতভম্ব হয়ে যাওয়ার ভাবটা লুকোতে পারল না অনিমেষ। তারপর সন্তর্পণে পা ফেলে গেস্ট রুমের দরজায় দাঁড়িয়ে সে জিজ্ঞাসা করল, আপনি? উঠে দাঁড়ালেন মহিলা। দেখতে এলাম পা কেমন আছে। অনিমেষের সব গোলমাল হয়ে গেল। শিলা সেনের দিকে সে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। গতকাল সন্ধ্যায় ট্যাক্সিতে সামান্য আলাপ, আর সেইটুকুনিতেই তিনি ছুটে এসেছেন তার শরীরের খবর নিতে। কলকাতার মানুষ মাত্রই যে স্বার্থপর নয়, এটা বোধহয় তার একটা নজির। ওর মতন সুন্দরী মহিলা, যিনি নিজের সৌন্দর্য সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহুল, এতটা করবেন ভাবা যায় না। ভেতরে ভেতরে যখন আলোড়ন ওঠে, তখন মুখে কথাগুলো মিলিয়ে যায়। চেষ্টা করলেও সে সময় শব্দ আসে না। আবেগটা কমাতে সময় লাগলো তার। মহিলা একটু বিস্মিত হলেন। আমি কি এসে অন্যায় করলাম কিছু? দ্রুত ঘাড় নাড়লেন অনিমেষ। না না, একথা ভাবছেন কেন, আপনি বসুন। গেস্ট রুমটা মোটেই সাজানো নয়, কিছু চেয়ার টেবিল এদিকে ওদিকে ছড়ানো। অনিমেষ চৌকো টেবিলের গা ঘেঁষে থাকা চেয়ারটা এগিয়ে দিয়ে নিজে আরেকটা চেয়ারে বসলো। বসে বলল, আপনি সত্যিই আমাকে অবাক করে দিয়েছেন। শিলা সেনের দুই ভ্রুর মাঝখানে চট করে কয়েকটা আঁচড় লাগলো। কেন, আমি এলাম তাই? আশ্চর্য, কালকে যাকে অমন অসুস্থ দেখে গেলাম তারপর খোঁজ নেব না? অনিমেষ আপ্লুত গলায় বলল, সচরাচর তো দেখা যায় না এমন। শিলা সেন তার টান টান খোলা চুলের রাশটাতে সামান্যতম ঢেউ তুলে বললেন, আমিও অন্যরকম। তা আমার প্রশ্নটার উত্তর পেলাম না কিন্তু। এখন ভালো আছি, এই তো ওপর থেকে হেঁটে নিচে নেমে এলাম। অনিমেষ জানালো, নিজের শারীরিক দুর্বলতা নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করতে সংকোচ হচ্ছিল ওর। কিন্তু কালকে কি হয়েছিল, একা হাঁটতে পারা যাচ্ছিল না দেখলাম। শিলা সেনের মুখের প্রতিটি রেখায় আন্তরিকতার ছাপ। শিরায় টান পড়েছিল, প্রথমে বুঝতে পারিনি। এমন কিছু নয়, নিশ্চয়ই সামান্যও নয়, নইলে আজ কলেজে যাওয়া হতো। শিলা সেন ভ্রু ভঙ্গিতে সন্দেহটা জানিয়ে দিলেন। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। কালকে বাড়িতে ফেরার পর বারবার মনে হচ্ছিল বিদেশ বিভুঁইয়ে থাকা হয় জেনেও আমি কিছু করলাম না। কারো কষ্ট হলে এত খারাপ লাগে, মনটা কেমন খারাপ হয়ে যায়। এই ভর দুপুরে অনিমেষ মহিলাকে ভালো করে দেখল। কলকাতা শহরের মধ্যবিত্ত কোনো বাঙালি মহিলার একজন নিগ্রো যুবকের সঙ্গে এমন যোগাযোগের সম্ভাবনা নেই, যার ফলে ছেলেটি আসক্ত হতে পারে। এক্ষেত্রে তাই হয়েছে। শিলা সেন কি তাহলে মধ্যবিত্ত নন? উনি যে পাড়ায় এবং যে বাড়িতে বাস করেন, সেটাকে কিছুতেই অতি আধুনিক বলা যায় না। উনি এখন যে ভাষায় কথা বলছেন তা কোনো সোসাইটি মেয়ে বলে কিনা অনিমেষের জানা নেই। তবু থম্বটোর বন্ধুর সঙ্গে একটা ট্যাক্সি চেপে আসার সাহস এর আছে। থম্বটোর বন্ধু এর বাড়িতে যাওয়ার প্রস্তাব করার সাহস রাখে। তাহলে ইনি কি? গতকাল মুহূর্তের জন্য হলেও অনিমেষের মনে হয়েছিল শিলা সেনের পুরুষ ধরা জীবিকা। গতকাল ট্যাক্সিতে ওকে খুব রহস্যময়ী এবং মোহিনী বলে মনে হয়েছিল। আজ এই দুপুরের সামনাসামনি বসে অবশ্য কোনো রহস্য দেখতে পাচ্ছে না সে। কিন্তু মহিলা দু হাতে টান টান করে
সৌন্দর্যের লাগাম ধরে রেখেছেন। বয়সে নিশ্চয়ই 10 বছরের বড় হবেন, কিন্তু লাবণ্য হলো এমন একটা জিনিস যা সহজেই নিচু হয়ে 10 বছর নেমে আসতে পারে। অনিমেষ বলল, আপনি এসেছেন জানলে থম্বটোর বন্ধু অবাক হয়ে যাবে। শিলা সেন বললেন, থম্বটোর বন্ধু? ও, মোসাম্বার কথা বলা হচ্ছে। সে আছে নাকি হোস্টেলে? অনিমেষ বলল, আমি ঠিক জানি না, সকাল থেকে দেখা হয়নি, খোঁজ করব। শিলা সেন হেসে উঠে দ্রুত ঘাড় নাড়লেন। না না, তার দরকার নেই। আমি এসেছিলাম তাও বলতে হবে না। এই ছেলেগুলো এত প্যাশনেট হয় যে রিজন বুঝতে চায় না। বলি বলি করে অনিমেষ বলে ফেলল, একটা কথা জিজ্ঞাসা করব যদি কিছু মনে না করেন। আবার ভ্রুভঙ্গি হলো। মনে করার হলে নিশ্চয়ই করব। তাহলে থাক। হুম, বেশ, কথাটা কি? অনিমেষ প্রশ্নটা সাজাতে সময় নিচ্ছিল। সেই ফাঁকে শিলাসেন হেসে উঠলেন। নিশ্চয়ই বলা হবে কি করে ওর সঙ্গে আলাপ হলো, আমি কি করি, এইসব তো ঠিক আছে। আমি জবাব দিয়ে দিচ্ছি, প্রশ্ন করতে হবে না। আমি একটা ট্রাভেল এজেন্সিতে আছি, যাদের সঙ্গে এইসব আফ্রিকান কান্ট্রিগুলোর ভালো রিলেশন আছে। ওর দেশ থেকে যেসব ছেলে এখানে পড়তে আসে আমরা তাদেরও ব্যবস্থা করি। আর এইসব করতে গেলে সূচিবাই হলে চলে না, বোঝা গেল? অনিমেষ স্বীকার করল। না, এত কথাতেও তার কাছে কিছুই স্পষ্ট হলো না। শুধু চাকরি করতে গিয়ে কেউ কি এরকম প্রশ্রয় দেয় অচেনা পুরুষকে? তাছাড়া শিলা সেন মোসাম্মার কাছে তার এই উপস্থিতি লুকিয়ে রাখতে চান, সেটাও কি স্বাভাবিক? সে মহিলার মাথার দিকে তাকালো। সিথি দেখে ও কিছুতেই বুঝতে পারে না কেউ বিবাহিতা কিনা। স্বর্গছেরা কিংবা জলপাইগুড়ির মতন সিথিতে গাঢ় সিঁদুর এখানকার মেয়েরা পরে না। চুলের আড়ালে যদি কোনো সিঁদুরের টিপ থেকেও থেকে থাকে, তবে তা খালি চোখে দেখা যায় না। শিলা সেন বিবাহিত কিনা জিজ্ঞাসা করা অশোভন। হঠাৎ অনিমেষের মনে হলো, সে এত কৌতূহলী হচ্ছে কেন? এই মহিলার সঙ্গে তার সম্পর্ক কি? কিছুই না, মাত্র একদিনের আলাপ। তার মতন সাধারণ অবস্থার ছেলের পক্ষে এইরকম মহিলার সঙ্গে সম্পর্ক রাখার কোনো যুক্তি থাকতে পারে না। কথাটা ঘুরিয়ে বলার চেষ্টা করলো অনিমেষ। কিন্তু আপনি এসেছেন এ কথা জানতে পারলে মোসাম্বা খুব আহত হবে। তার চেয়ে চোখ বন্ধ করে মাথা নাড়লেন শিলা সেন। আই এম ফেড আপ। ছিনে জোকের মতন লেগে আছে আমার পেছনে। ওসব কথা ছেড়ে দেওয়া যাক। আমরা বরং চা বাগানের গল্প করি। একটা চা বাগান অনেকখানি জায়গায় নিয়ে হয় না? অনিমেষ ব্যাপারটা বুঝতে চেষ্টা করছিল। অন্যমনস্ক গলায় বলল, হ্যাঁ, 8-10 মাইল জায়গা নিয়ে এক একটা চা বাগান হতে পারে। বাব্বা, তাহলে তো অনেক টাকার দরকার হয়, তাই না? হ্যাঁ, আগে বিভিন্ন বিদেশি কোম্পানি এক একটা চা বাগানের মালিক ছিল। স্বাধীনতার পর ওরা দেশি কোম্পানির কাছে বাগানগুলো বিক্রি করে দিয়েছে। ব্যক্তিগত মালিকানায় কিছু চা বাগান আছে। অনিমেষ তথ্যটা জানালো। শিলা সেন বললেন, সত্যি, আমরা কিছুই খবর রাখি না। রোজ সকালে এক কাপ চা না খেলে চলে না, অথচ সেটা কি করে তৈরি হচ্ছে সেই খবর রাখার প্রয়োজন অনুভব করি না। যেই জায়গায় থাকা হয় তার চারধারে শুধু পাহাড় আর পাহাড়, তাই না? অনিমেষ হেসে ফেলল। সঙ্গে সঙ্গে ভ্রুভঙ্গি হলো। হাসা হলো কেন? আপনি আমাকে তুমি বলুন। ওভাবে কথা বলে অস্বস্তি হয়। ও মা, তাই নাকি? আমি ভাবলাম তুমি বললে রাগ হয়ে যাবে। আজকালকার ছেলেরা ভীষণ অভিমানী হয়ে গেছে। আত্মসম্মান আত্মসম্মান করেই মরল। তোমাকে তুমি বলতে পেরে আমি বেঁচে গেলাম। তৃপ্তির ছাপ ওর চোখে। অনিমেষ বলল, আমাদের ওখানে কাছাকাছি কোনো পাহাড় নেই, তবে পাহাড়ি আবহাওয়া মাঝে মাঝে পাওয়া যায়। আর সারাদিন আমরা এমন কত জিনিস ব্যবহার করি যার সম্বন্ধে খোঁজ নেওয়ার খুব প্রয়োজন পড়ে না। এই যেমন আমি এখনো জানি না টেলিফোনের সিস্টেমটা সঠিক কি। এরকম তো আরো কত কিছু আছে। তাই চা তৈরির সিস্টেমটা না জেনেও অনেকে খুব চমৎকার চা তৈরি করতে পারেন, তাই না? দাঁতে ডান গাল কামড়ে আলতো করে ছেড়ে দিলেন শিলা সেন। তুমি তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো। তোমার কি এখন কোনো কাজ আছে? অনিমেষ মাথা নেড়ে না বলল। তাহলে চলো, আমার সঙ্গে একটু বেরিয়ে আসবে। শিলা সেন উঠে দাঁড়ালেন। কিন্তু আমার তো হাঁটতে কষ্ট হবে। কালকে অমন হলো, আমি আজ বেরোতে চাই না। অনিমেষ আপত্তি জানালো। শিলা সেনের কথাটা একদম পছন্দ হলো না।
ইস, জোয়ান ছেলেরা তো ভয় করলে চলে, আর কিছু হলে আমি তো আছি। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে এক পাও হাঁটতে হবে না। বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। অনিমেষ হকচকিয়ে গেল। উনি এতক্ষণ এখানে বসে আছেন, বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে। আশ্চর্য ব্যাপার, এতক্ষণে তো প্রচুর মিটার উঠে গেছে, কিন্তু যেতে যে তার একটু ইচ্ছে করছে না। সে হেসে বলল, আজকে আমাকে ভীষণ আলসেমিতে পেয়েছে, আজ থাক। শিলা সেন সর্বাঙ্গে তাকে দেখলেন, তারপর খুব আস্তে আস্তে বললেন, জানো, আজ অবধি কেউ আমার আমন্ত্রণ উপেক্ষা করেনি। শুধু সবাই যেচে এসে আমাকে এরকম আমন্ত্রণ জানায়। আমি রাজি হলে কৃতার্থ হয়ে যাই, আর নিজে থেকে যদি কাউকে বলি সে আকাশ হাতে পায়। তুমি যে বলতেই আমার কথায় রাজি হলে না, এতে তোমার উপর আমার অন্যরকম ধারণা হলো। আচ্ছা, আজ তাহলে চলি ভাই। তোমার যখন ইচ্ছে হবে আমাকে টেলিফোন করো। সারাটা সকাল আমি বাড়িতে থাকি। শিলা সেনের পেছন পেছন গেট অবধি এলো অনিমেষ। ট্যাক্সি ড্রাইভার সিটের ওপর শরীর এলিয়ে শুয়েছিল। ওকে দেখে সোজা হয়ে বসলো। গাড়িতে ওঠার সময় শিলা সেন ঘাড় বেঁকিয়ে বললেন, টেলিফোন নম্বরটা মনে আছে তো? 35 আর 4 শূন্য। নির্জন গলি দিয়ে ট্যাক্সিটা বেরিয়ে যেতে দেখল অনিমেষ। এতক্ষণ কথা বলেও মহিলাকে সে একটুও বুঝতে পারল না। উনি কেন ওর কাছে এলেন, কেন বারে বারে টেলিফোন নম্বর দিচ্ছেন, উদ্দেশ্য কি হতে পারে? নিছক ভদ্রতায় কেউ এতটা করে না। অনিমেষের সন্দেহ হলো উনি তাকে এমন কিছুতে জড়াতে চাইছেন যাতে ওর কোনো স্বার্থ সিদ্ধি হতে পারে। সেটা কি তা জানা যাচ্ছে না, কিন্তু তার মতন আদার ব্যাপারী জাহাজের সঙ্গে সম্পর্ক রাখার কোনো কারণ থাকতে পারে না। মহিতোষ বা শরীরশেখর এরকম মহিলার সঙ্গে অপ্রয়োজনে তার আলাপের কথা শুনলে আঁতকে উঠবেন। কিন্তু এতক্ষণ ভাবা সত্ত্বেও অনিমেষ অনুভব করল শিলা সেন সম্পর্কে তার কিছুতেই কৌতূহল কমছে না। ফিরে আসার জন্য অনিমেষ ঘুরে দাঁড়াতেই দারোয়ানের সঙ্গে চোখাচোখি হলো। লোকটা যে মিটিমিটি হাসছে এটা বুঝতে কোনো অসুবিধে হলো না। প্রায় 4-5 বছর সে লোকটাকে দেখছে, কিন্তু এরকম মুখ করতে কোনোদিন দেখেনি। অনিমেষ জিজ্ঞাসা করলো, কিছু বলবে? মেয়ে ছেলেটা আপনার কে হয় বাবু? চেনাশোনা কেন? একটু ইতস্তত করলো দারোয়ান, তারপর বলে ফেললো, ও মেয়ে ছেলেটা ভালো না। কেন? ও মেয়ে ছেলেটা নিগ্রো সাহেবের সঙ্গে খুব ঢলাঢলি করে। একদিন আড্ডার পর নিগ্রো সাহেব জোর করে ওকে নিয়ে ঘরে ঢুকতে চেয়েছিল। ভালো মেয়ে ছেলে হলে রাজি হবে কেন? তাছাড়া একদিন মাল খেয়ে এসেছিল। মাল খেয়ে নেশা করেছিল? অনিমেষ অবাক। হ্যাঁ বাবু, নিগ্রো সাহেবও মাল খেয়েছিল। সেদিন অবশ্য মেয়ে ছেলেটা ট্যাক্সি থেকে নামেনি, কিন্তু আমার চোখ এড়াতে পারেনি। তুমি কি করে বুঝলে উনি মদ খেয়েছেন? এ আপনি কি কথা বললেন বাবু? আমি শুকনো নেশা করি বলে ভিজে নেশার গন্ধ টের পাবো না? হে হে হে। শিলা সেন মদ খান কি খান না, ভালো মেয়ে কি খারাপ মেয়ে তাতে তার কি এসে যায়? একটা ব্যাপার সে অনুভব করতে পেরেছে, শিলা সেন তাকে খুঁজতে এই হোস্টেলে হয়তো আর আসবেন না, কিন্তু তিনি অনিমেষের টেলিফোনের প্রতীক্ষায় থাকবেন। ফাঁদ হোক বা নাই হোক, অনিমেষ আর সেখানে পা বাড়াচ্ছে না। সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসতে কষ্ট হলো না। এতক্ষণে কালকের হারানো মনের জোরটা আবার ফিরে এসেছে। শরীরে যে আলসেমি ঘুম ঘুম ভাবটা কিছুক্ষণ আগে এসেছিল সেটা আর নেই। জানলার ধারে এসে দাঁড়াতেই ফাঁকা ছাদগুলো আর শীষে রঙা আকাশটা দেখতে পেল। এইরকম শূন্য দুপুরে কেমন ফাঁকা লাগে কলকাতায়। নীলা নিশ্চয়ই এতক্ষণে বাস স্টপে এসে ওর জন্য অপেক্ষা করেছে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে থাকতে অনিমেষের অস্বস্তি আরম্ভ হলো। শিলা সেনের আসার আগে তার এমনটা হয়নি। পরিষ্কার পাজামার ওপর একটা হ্যান্ডলুমের পাঞ্জাবি পরে বেরিয়ে এলো সে। দরজায় তালা দিয়ে নামতে নামতে খেয়াল হলো ত্রিদিবরা এসে তাকে না দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবে, কিন্তু একটা মেয়ে তার জন্য বাস স্টপে অপেক্ষা করে আছে আর সে ঘরে বসে থাকবে? তার পা এখন যথেষ্ট সুস্থ। শিলা সেনের সঙ্গে দেখা করতে সে যদি অতগুলো সিঁড়ি ভেঙে নিচে নেমে যেতে পারে, তাহলে নীলা কি দোষ করলো? ট্রামে ওঠার পর অনিমেষের মনে হলো সে বোধহয় একটু দুঃসাহসের কাজ করে ফেলেছে, কারণ এখন পা বেশ ভার ভার ঠেকছে। ও নিজেকে প্রবোধ দিল এটা শুধু মানসিক ব্যাপার। স্কুলে মন্টু একটা থিওরি দিয়েছিল, এক হাতে খুব যন্ত্রণা হলে সেটা কমাতে
অন্য হাতে খুব জোরে চিমটি কাটতে হয়। নতুন জায়গায় ব্যথা হলে পুরনোটার ধার কমে যায়। ব্যাপারটা করলে কেমন হয়? কিন্তু অনিমেষ সাহস পেল না। ইউনিভার্সিটির সামনে স্টপে নেমে পড়ল অনিমেষ। চকিতে মুখ ঘুরিয়ে চারিদিকে চোখ বুলিয়ে নীলাকে খুঁজল। না, নীলা নেই। তাকে আসতে বলে নীলা চলে যাবে? অনিমেষের বুকে অভিমান জমতে শুরু করতেই সে একজনের হাতের ঘড়ি দেখতে পেল। 4টে বাজতেই সামান্যই দেরি এখন। তাহলে নীলা এতক্ষণ অপেক্ষা করে নিশ্চয়ই চলে গেছে। অভিমান চেহারা পাল্টে ফেলল আচমকা। খুব অসহায় এবং হৃত সর্বস্ব বলে মনে হচ্ছে। যদি নীলা তার জন্য অপেক্ষা করে কোথাও চলে যায়, তবে সেটা নিশ্চয়ই খুব বেশি সময় আগে নয়। নীলা এখন কোথায় থাকতে পারে? পরপর যে জায়গাগুলো চোখে ভাসলো সেগুলো হলো কফি হাউস, লাইব্রেরি কিংবা ওর নিজের বাড়ি। এমনও হতে পারে ও চলে গিয়েও আরেকবার ফিরে আসতে পারে অনিমেষ এলো কিনা দেখবার জন্য। চিন্তাটা সঙ্গে সঙ্গে বাতিল করে দিল সে। নীলার মতন মেয়ে তা করবে না। সময় মতো না আসায় অনিমেষকে ও আর আশা করবে না। অদ্ভুত নিঃসঙ্গতা নিয়ে অনিমেষ দাঁড়িয়েছিল। চারধারে মানুষের ব্যস্ততা, ট্রাম বাসের আওয়াজ, ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে। অনিমেষ একটু চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আধ ঘন্টা আগেও নীলার সঙ্গে দেখা করার জন্য তার ব্যস্ততা ছিল না, কিন্তু এখন সেই নীলাকে দেখতে না পেয়ে সবকিছু ফাঁকা মনে হচ্ছে। অনিমেষের মনে হচ্ছিল এই পৃথিবীতে সবকিছুই তার জন্য অপেক্ষা করবে, কিন্তু সে সময় মতন সেই অপেক্ষার জায়গায় পৌঁছতে পারবে না। আর এসব কথা কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।